পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জানুয়ারি মাসে নতুন করে আবার দেওয়া হলো। তোমরা এই সবেমাত্র বইগুলো পেয়েছো সপ্তম শ্রেণীর। সেই বইয়ের পরিবেশ ও বিজ্ঞান যে বইটা আছে, ওই বইয়ের প্রথম যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খুবই সহজ প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা যদি বইগুলো ভালো করে পড়ো, অবশ্যই এই উত্তরগুলো সুন্দর করে পারবে এবং লিখে নিতে পারবে। যাই হোক, আমি কিন্তু আমার এই ভিডিওতে আজকে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে বলে দেবো এবং ভালো করে সুন্দর করে লিখিয়ে দেবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যায়। যাই হোক, প্রথমে তোমাদের প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে সুন্দর করে বলিয়ে দেবো। ঠিক আছে, চলো। প্রথমে দেখো, একের দাগের ঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখো 1.1, 1.2, 1.3, 1.4 টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন এখানে প্রতিটা প্রশ্নের জন্য দেওয়া হয়েছে 1 মার্ক করে। ঠিক আছে, এরপর চলে আসি 2 দাগের ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দিতে বলেছে, আর ভুল বাক্যের পাশে গুণিতক চিহ্ন দিতে বলা হয়েছে। এখানেও টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো 1 × 4। আচ্ছা, তারপর চলে দেখো 3 দাগের 1টি বা 2টি বাক্যে উত্তর বলা হয়েছে। এখানেও টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো প্রতিটা প্রশ্ন কিন্তু 2 মার্ক করে, 2 × 3 = 6। এরপর দেখো 4 দাগের 3 বা 4টি বাক্যে উত্তর বলা হয়েছে। এখানে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে 3 মার্ক করে, 3 × 2 = 6। এই টোটাল তোমাদের 20 নম্বরের পরিবেশ থেকে পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে দেখো যে প্রশ্নটা ছিল, কি ছিল? 1 দাগের ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ফ্যারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে। ফ্যারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে কত 100 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 212 ডিগ্রি, 32 ডিগ্রি, আর ঘ 32 ডিগ্রি, 212 ডিগ্রি। উত্তরটা কী হবে না, ফ্যারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক হলো গ 212 ডিগ্রি, 32 ডিগ্রি। ঠিক আছে, উত্তরটা হবে গ 212 ডিগ্রি, 32 ডিগ্রি। ওকে, চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে? সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয়। সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় 100 ডিগ্রি, 212 ডিগ্রি, 212 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি। কোনটা হবে? উত্তরটা হবে সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয়, কি ধরা হয় না, ঘ 0 ডিগ্রি, 32 ডিগ্রি। কি ধরা হয়? 0 ডিগ্রি, 32 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এরপর চলেছি পরের প্রশ্নতে। কি বলেছে? তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয়, তরল থেকে বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় গলন, বাষ্পীভবন, ঊর্ধ্বপাতন আর ঘনীভবন। উত্তরটা হবে খ বাষ্পীভবন। অর্থাৎ তরল থেকে যখন বাষ্পে পরিবর্তিত হওয়াকে বলা হয় খ বাষ্পীভবন। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে দেখো, বলেছে জলের বাষ্পীভবনের লিন তাপ, জলের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যাল পার গ্রাম। কথার অর্থ হলো ক 1 গ্রাম জল সম উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 ক্যাল তাপ গ্রহণ করবে। খ 1 গ্রাম জল সম উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশে 540 ক্যাল তাপ বর্জন করবে। গ 1 গ্রাম জল থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্প পেতে হলে 540 ক্যাল তাপ দিতে হবে। ঘ 1 গ্রাম জল থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পেতে হলে বরফ থেকে 540 ক্যাল তাপ নিষ্কাশন করতে হবে। তার উত্তরটা কি হবে না, উত্তরটা হবে না জলের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যাল পার গ্রাম। কথার অর্থ হলো উত্তরটা হবে ক, উত্তর 1 গ্রাম জল, উত্তরটা এইভাবে লিখবে ক 1 গ্রাম জল সম উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে 540 ক্যাল তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে। আশা করি বুঝতে পেরেছ। তা টোটাল তোমাদের 1 দাগে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি বোঝা গেছে। চলে যাই এবার 2 দাগের। কি বলছে দেখো, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন দাও আর ভুল বাক্যের পাশে কোনটি চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, তাপ কোনো বস্তু নয়, তাপ হলো শক্তি। উত্তরটা একেবারে ঠিক। তাপ কোনো বস্তুই নয়, তাপ হলো এক প্রকার শক্তি। এই জন্য উত্তরটি ঠিক চিহ্ন দিলাম, উত্তরটা ঠিক। পরের প্রশ্ন,
সব উষ্ণতায় সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে। সব উষ্ণতায় সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে, এটা একেবারে ভুল। সব উষ্ণতায় এটা হয় না, সব উষ্ণতায় এটা হয় না, সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের উষ্ণতা পৃথক হবে, এটা ঠিক নয়। ওখানে কি হবে না -40 ডিগ্রি, -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের উষ্ণতা একই হয়। বুঝতে পেরেছো, -40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের উষ্ণতা একই হয়। তোমাদেরকে এটা আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম, এটা লিখতে হবে না, ব্যাখ্যার তোমাদের লেখার কোনো দরকার নেই, শুধু তোমরা ভুল কি ঠিক সেটা শুধু লিখবে, উত্তরটা জাস্ট লিখবে। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের বোঝানোর জন্যই বললাম। পরে প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, এটা একেবারে ভুল। এসআই পদ্ধতিতে তাপের একক ক্যালোরি নয়, নিশ্চয়ই জানো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে তাপের একক কি না জুল। আশা করি বুঝতে পেরেছ। পরে প্রশ্ন, সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে। সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে। উত্তরটা একেবারে ঠিক। সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনায় সাপেক্ষেই ধরা হয়েছে, আর এটা একেবারে ঠিক, এই জন্য টিক চিহ্ন দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, এরপর চলে আসছে 3 দাগের। কী বলেছে, একটি বা দুটি বাক্যে উদ্ধৃত বলা হয়েছে। প্রথম প্রশ্ন কী বলেছে দেখো, কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? উত্তর কীভাবে লিখে দেখো, কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের গায়ের উষ্ণতা কমে যায়, ফলে কুণ্ডের মধ্যে থাকা পারদের আয়তন কমে এবং থার্মোমিটারের পাঠ কমে যায়। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে উত্তরগুলো লিখবে। যাই হোক, তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা একটা ভিডিও দেখলে আমরা সমস্ত বিষয়ের লিস্ট তোমরা দেখতে পাবে, প্লে লিস্ট থেকে বাকি বিষয়গুলো পরপর দেখতে পারবে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটি লাইক দিও। চলে যাই পরের প্রশ্নতে। কি বলেছে, গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এই উত্তরে কীভাবে লিখবে দেখো, মাটির কলসির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তার বাষ্পীভবন ঘটে। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসির ভেতর থেকে সংগৃহীত হয়, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা থাকে। বুঝতে পেরেছো? তাহলে 3.2 উত্তর সুন্দর করে এইভাবে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন 3.3, মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি। একটি নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সমপরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে? ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা একই আছে। দেখো এর উত্তর কীভাবে লিখবে দেখো, দুটি ভিন্ন বস্তুতে সমপরিমাণ তাপ দিলে যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা বৃদ্ধি অন্যটির তুলনায় কম হয়। এখানে জলের আপেক্ষিক তাপ মাটির আপেক্ষিক তাপ অপেক্ষায় বেশি, তাই নির্দিষ্ট পরিমাণ মাটি ও জলকে সমপরিমাণ তাপ দিলে জল অপেক্ষায় মাটির উষ্ণতা বেশি হবে। আশা করি বুঝতে পেরেছ। 3.3 উত্তরটা এইভাবে সুন্দর করে লিখবে। এবার চলে আসে 4 দাগের। কি বলছে দেখো, বলছে 3-4টি বাক্যে উত্তরিত বলা হয়েছে। একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখো, -40 ডিগ্রি এফ মানে ফ্যারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান তা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটা আমি এমনি একটা বলে দিয়েছিলাম, সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের মান সমান হয়। তা যাই হোক, তাহলে -40 ডিগ্রি ফ্যারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান হয় তা নির্ণয় করে। কীভাবে করবে দেখো অঙ্কটা, এইভাবে লিখবে, আমরা জানি C/F সমান F - 32/9। এখানে এফ এর মান দেওয়া আছে -40, তাহলে এফ সমান -40 বসিয়ে এখানে বসিয়ে দিলাম, -40 - 32/9, তাহলে C/5 সমান হচ্ছে -72/9। কোনাকুনি গুণ করো 9C আর 5-এর সঙ্গে 72 গুণ করলে -360। এবার সি সমান কত হচ্ছে -360/9, কাটাকাটি করলে হচ্ছে 40। তাহলে সির মান পেয়ে গেলাম শুধু -40, এফ এর মানও -40, সির মানও -40। তাই এখান থেকে বলতে পারি যে -40 ডিগ্রি এফ -40 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান, -40 ডিগ্রি ফ্যারেনহাইটটা -40 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা তোমাকে এইভাবে সুন্দর করে ফেলতে হবে, কোনো সমস্যা নেই নিশ্চয়ই। চলে যাই পরের প্রশ্নতে। কী বলছে দেখো, উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো নিচের কথাটি কেন সব সময় ঠিক নয়। কোনো পদার্থের তাপ প্রয়োগ করলে সব সময় তার উষ্ণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো কীভাবে উত্তরটা লিখবে দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এক টুকরো বরফকে ঘরের উষ্ণতা অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড একটি গ্লাসে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাস কিছু কিছু তাপ হারিয়েছে এবং সেই তাপ গ্রহণ করে বরফে গলে জলে পরিণত হয়েছে। গলনের সময় থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করলে দেখা যাবে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, অর্থাৎ বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি।
সুতরাং কোনো পদার্থের তাপ প্রয়োগ করলে সব সময় তার উষ্ণতা বৃদ্ধি পাবে। এই কথাটি সব সময় ঠিক নয়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দর করে এইভাবেই লিখবে। যাই হোক, তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্লে লিস্ট দেখে তোমরা ভিডিওগুলো পরপর করে সমস্ত বিষয়ের সেগুলো দেখে নিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।